নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা জর্জেট শাড়ি গল্পটা পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটা ভালো লাগবে আপনাদের। শুরু করছি আজকের গল্প জর্জেট শাড়ি। বিথিকা লিখিয়াছে, শনিবারে আমাদের অ্যানিভার্সারি, মনে আছে তো? এবারে আমাদের যুগ পূর্ণ হবে, জানো? এত বছরের মধ্যে এই দিনটায় কখনো ছাড়াছাড়ি থাকিনি আমরা। আর এবারের যুগ সংখ্যাটাই মাটি হবে? ওসব চলবে না। যেমন করে হোক মহারানীর দরবারে হাজির হওয়া চাই। হেঁটে হোক, উড়ে হোক, সাঁতরে হোক, শনিবার সন্ধ্যার মধ্যে আসা চাই। পিত্রালয়ে অগাধ অবসরের সুযোগে বসিয়া বসিয়া আরও অনেক উচ্ছ্বাস প্রকাশ করিয়াছে। সেসব ফাঁস করিয়া দিয়া বিশ্বাসভঙ্গের পাপে লিপ্ত হইতে চাই না। মোট কথা, ছুটি পাইলাম না বলিয়া চিঠি ছাড়িয়া নিশ্চিন্ত থাকিবার কোনো পথই খোলা রাখে নাই। নিজের তাগিদও যে একেবারে না ছিল তা নয়, তবু চাকরিটা নূতন এবং প্রেয়সী সুদূরে এই ভাবিয়া মনকে প্রবোধ দিয়া রাখিয়াছিলাম। কিন্তু শুধু নিজের মনকে প্রবোধ দিলেই তো কর্তব্য শেষ হইল না। অগত্যা শুক্রবার হাফ টাইমে কাটিয়া পড়িয়া হাওড়া স্টেশনে ছুটিলাম। বিপদের মধুসূদন মেডিকেল সার্টিফিকেট তো আছেই। বেলাটুকু কাটিতে দেরি হইল না, কিন্তু ট্রেনে রাত্রিটা আমার পক্ষে ভারী অস্বস্তিকর। লোকের মতো ঘুমাইতে পারি না। অবশ্য ঘুমানোর মতো অগাধ স্থানই যে ছিল এমন নয়। বসিতে পাইয়াছি সেই ঢের। সঙ্গে বই ছিল, কিন্তু ট্রেনের লৌহবর্ম পরিহিত বিদ্যুৎবাতির হিসেব করা আলোয় পড়া সম্ভব হইল না। একটি জানলার ধার ঘেঁষিয়া অন্ধকার বহির প্রকৃতির পানে চাহিয়া কল্পনা করিতে লাগিলাম। বিথিকার প্রায় হতাশ মুখখানি আনন্দে, অনুরাগে, গৌরবে, কৃতজ্ঞতায় কেমন উজ্জ্বল হইয়া উঠিবে। যুগান্তর পূর্বের পুরনো দম্পতির এসব খেলমি সদ্য বিবাহিতেরা পছন্দ নাও করিতে পারেন। অনুকম্পার হাসি হাসিয়া ক্ষমা করিতেও পারেন, কিন্তু আমি তাহাদের গ্রাহ্য করি না। হয়তো বলা উচিত ছিল, মাদ্রাজ মেলের উদ্দাম গতির বেগে যেন বর্তমানকে হারাইয়া ফেলিলাম। অন্ধকার বহির প্রকৃতির সঙ্গে মুখোমুখি বসিয়া মনে পড়িল অনুপমার মুখ, আমার সেই কৈশোরকালের কিশোরী প্রিয়ার। যুগ যুগান্তর যাহাকে ভুলিয়া বসিয়া আছি, এমন সময় এই রকম কিছু একটা বলিলেই ভালো শোনাইত। কিন্তু শুনিতে ভালো বলিয়া তো বানাইয়া বলিব না। কিশোর বয়সে একবার শখ করিয়া প্রেমে পড়িতে গিয়াছিলাম, কিন্তু সচরাচর যা হয়, অভিভাবকের গুঁতোয় অকালে কুসুম ঝরিয়া পড়িল। প্রখর যৌবনের প্রচণ্ড আবেগের মুখে বিথিকাকে পাইয়াছি এবং তদবধি বিশ্বব্রহ্মাণ্ড ভুলিয়া তাহাকেই ভালোবাসিয়া আসিতেছি। পড়া পুঁথির মতো মুখস্থ হইয়া যাইবার মেয়ে বিথিকা নয়। তার উজ্জ্বল প্রাণশক্তির প্রবাহে দাম্পত্য জীবনের এই এক যুগ কোথা দিয়া যে কাটিয়া গেল কে জানি। অনুপমা বাঁচিয়া আছে কি মরিয়া ভূত হইয়াছে, কবে কে তাহার সন্ধান লইতে গিয়াছে। মাঝে মাঝে বিথিকাই তাহাকে অতীতের কবর হইতে টানিয়া বার করে। কি গো, চুপচাপ বসে কেন? অনুপমাকে ধ্যান করছো বুঝি? মুখখানা তেলো হাঁড়ি কেন? অনুপমার জন্যে মন কেমন করছে বুঝি? এমনই সব টুকরো কথা। অনুপমাকেও সে দেখে নাই এবং আমাকেও সে সন্দেহ করে না, তবু দুষ্টুমি করিতে ছাড়ে না। কবে কখন কার কাছ হইতে আমার বাল্য কৈশোরের সমস্ত ইতিহাস সংগ্রহ করিয়াছে সেই জানি। বিথিকার পরই খোকার কথা মনে পড়ে।
এই মাসে আরও কত দুরন্ত হইয়াছে কে জানি। আমাদের অনেক আরাধনার এবং এই ১২ বর্ষীয় দাম্পত্য বৃক্ষের একটিমাত্র ফল। খোকাটিকে লইয়া আনন্দেরও শেষ নাই, দুশ্চিন্তারও অবধি নাই। হঠাৎ মনে হইল খোকার জন্য কিছু নেওয়া হয় নাই। ছি, কি অন্যায়! বিথিকার জন্য একটা জর্জেট শাড়ি লইয়াছি। প্রত্যেকবারই মিলন বার্ষিকী উপলক্ষে তাহাকে নতুন শাড়ি একখানা কিনিয়া দিই। অবশ্য প্রত্যেকবারই যে এমন দামি শাড়ি উপহার দিবার ক্ষমতা হয় তা নয়, তবে এবারের কথা স্বতন্ত্র। এক তো অনেক দিনের অদর্শনে নিত্য সাহচর্যের সহজ ভাবটা কেমন কমিয়া আসে। তুচ্ছ বস্তুকে শুধু ভালোবাসার জোরে বড় করিয়া তুলিতে সংকোচ হয়। তাছাড়া স্থানটি শ্বশুরালয়। উপহারের মূল্যটা আর্থিক মূল্যে যাচাই করিবার মতো লোকের অভাব নাই। বিথিকার মুখটা না হেঁট হয়। একখানি সাদা জর্জেটের স্বাদ তার অনেক দিনের, কিন্তু ইদানিং জিনিসটা বাজারে দুর্লভ হইয়া উঠিয়াছে। তবু একটি ভাটিয়া বন্ধুকে বলিয়া কহিয়া বেশ কিছু মূল্যে একখানি কালো জরিদার পার বসানো সাদা জর্জেট শাড়ি সংগ্রহ করিয়া রাখিয়াছিলাম পার্সেল করিবার জন্য। সেটাই সুটকেসে ভরিয়া লইয়াছি। কিন্তু খোকাটার জন্যে স্টেশনে কিছু কিনিয়া লইব নাকি? অতটুকু ছেলের উপযুক্ত খেলনা ভাবিয়া পাওয়া শক্ত। কবে যে ফুটবল খেলিতে শিখিবে? শেষ রাত্রের দিকে সামান্য তন্দ্রা বোধ করিতেছিলাম। ভাঙিয়া গেল হরেক রকম ফেরিওয়ালার হুঙ্কারে। ভোর হইয়াছে, গাড়ি ইন করিয়াছে বহরমপুর স্টেশনে। কিন্তু সারা রাত্রি অনুপমার সঙ্গে এক ট্রেনে কাটাইয়া আসিয়াছি, এ কথা বলিলে কি কেহ বিশ্বাস করিবে? অথচ বিশ্বাসের অযোগ্য কত ঘটনাই ঘটে সংসারে। তাহাকে আমি চিনি নাই, সেই আমাকে চিনিল। অবশ্য নিজেকে দোষ দিতে পারি না। মেয়েরা আমাদের দিকে ড্যাব ড্যাব করিয়া যথেচ্ছ তাকাইতে পারে, কিন্তু আমাদের পক্ষে ভদ্রমহিলার জুতার ডগাটুকু ছাড়া আর কোনো দিকে তাকানো রীতিমতো যে বেআইনি। সারা রাত্রি ধরিয়া সে নাকি আমাকে সন্দেহ করিতেছে, সাহস করিয়া ডাকে নাই। দিনের আলোর অপেক্ষায় ছটফট করিতেছিল। বলিল, আজ আর তোমায় ছাড়ছি না। এই ৮-১০ ঘন্টায় কত কথা হতো, কত পুরনো খবর জেনে নিতাম। বোকার মতো কেন যে সাহস করলাম না। এখন এসো, আমাদের সঙ্গে নামতে হবে এখানে, কাল তখন যেও। অবাক হইয়া যাই, মেয়েরা কি না পারে। দীর্ঘদিন আগে যে ত্রস্ত কুণ্ঠিত ভীরু কিশোরীকে দেখিয়াছিলাম, সে কি এই অনুপমা? এত দীপ্ত, এত প্রখর, এত সংকোচলে শূন্য। একতলার ভাড়াটেদের মেয়ে, এইটুকু মাত্র পরিচয় তাহার আমাদের হিসাবের খাতায় ছিল। ফ্রক ছাড়িয়া শাড়ি ধরিবার পর প্রথম যে কবে আমার মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, কবে যে তাহার প্রতি অতিমাত্রায় মনোযোগী হইয়া উঠিয়াছিলাম, সেসব তো ছাই এক বিন্দুও মনে পড়ে না। সামান্য মনে পড়ে, আমার উৎসাহে উভয় পক্ষের অভিভাবকই বিশেষ উৎসাহ অনুভব করেন নাই। তাহারই প্রতিক্রিয়াস্বরূপ অনুপমাদের বিদায় গ্রহণ। হয়তো তখন রাগ, দুঃখ, অভিমান, অপমান অনেক কিছুই হইয়াছিল, কিন্তু অভিভাবকরাও সত্যি সম্পূর্ণ হৃদয়হীন নয়। তাহাদের দ্বিতীয়বার বিবেচনার ফলে বিথিকার আবির্ভাব। পরবর্তী ইতিহাস ঠিক একখানি ফ্রেমে আঁটা ছবির মতো। এলোমেলো উল্টোপাল্টা ব্যাপার কিছুই নাই। অতঃপর অনুপমারা উঠিয়া গিয়া কোথায় বাড়ি ভাড়া লইল, বিবাহ হইল কি হইল না, বাঁচিয়া থাকে যদি তো কোথায় আছে,
এসব খবর লইবার প্রয়োজন অনুভব করি নাই। কোনখান হইতে কথা শুরু করিব ভাবিয়া ঠিক পাইতেছি না, আর সে কিনা স্বচ্ছন্দে বলিয়া বসিল, আমার সঙ্গে চলো। তাই বলিতেছি, মেয়েরা কি না পারে। কিন্তু আমি অনুপমার মুখের কথায় গন্তব্যস্থলের মাঝপথেই নামিয়া পড়িলাম কোন যুক্তিতে। অনুপমা যে ভালো ঘরে পড়িয়াছে সে খবর দেখিলেই বোঝা যায়। সঙ্গের সুদর্শন স্বাস্থ্যবান যুবকটি ও সুকুমার শিশু দুটি যে তাহারই নিজস্ব সম্পত্তি সে কথাও বুঝিতে দেরি হয় না। কিন্তু অনুপমার এই ব্যবহার, এ আমার বুদ্ধির সম্পূর্ণ অগম্য। এ কি অবাধ স্বাধীনতা! বিথিকা পারে আমারই সামনে দাঁড়াইয়া বাল্য প্রণয়ীকে সাদর আপ্যায়নে বাড়িতে টানিয়া লইয়া যাইতে, তাহার বালিশ সুটকেস আমার ঘাড়ে চাপাইয়া? অদ্ভুত! সত্য কথা বলিতে কি, পুরনো প্রিয়াকে দেখিয়া নয়, তাহার ব্যবহার দেখিয়া অভিভূত হইতেছি। স্টেশনে নামিয়া পড়িয়া নিজের মোটঘাট সমস্ত হিসাব করিয়া কহিল, তোমার কি শুধু এই ছোট সুটকেস আর বালিশটা? এত সামান্য সম্বল নিয়ে যাচ্ছিলে কোথায়? যাচ্ছি রাজামান্দ্রি। স্থানটার নাম না বলিয়া কেন যে কেবলমাত্র দেশটার নাম বলিলাম কে জানে। বেড়াতে নাই নিশ্চয়ই? এত নিঃসম্বল হয়ে লোকে অত দূর দেশে বেড়াতে যায় না। শ্বশুর বাড়ি যাচ্ছ বুঝি? কথাটা সে পরিহাসছলে বলিল বলিয়াই বোধ করি স্বীকার করিতে চক্ষু লজ্জা হয়। অশ্বত্থামা হতর অনুসরণে কহিলাম, কেন, তোমার কি ধারণা আমি তেলেগু মেয়ে বিয়ে করেছি? কি জানি, আমাকে হারিয়ে মনের দুঃখে যদি দেশত্যাগী হয়ে গিয়ে থাকো। কালক্রমে কোনো তেলেগু সুন্দরীর পাণিগ্রহণ করিয়া। হঠাৎ হাসিয়া উঠিয়া স্বামীকে উদ্দেশ করিয়া বলে, হাঁ করে দাঁড়িয়ে আছো মানে? এই নাও, এ হাতে বেডিংটা নাও, ও হাতে বড় সুটকেসটা, আর স্কন্ধে তোমার প্রতিদ্বন্দ্বীর এই বোঝা দুটি। খোকন, সরাইটা তুই নে। বেবি, তুমি টিফিন ক্যারিয়ার। হ্যাঁ, ব্যাস ঠিক হয়েছে বলিয়া নিজেও একটা অ্যাটাচি কেস ও একটা হাতে ঝোলানো পিতলের কৌটো লইয়া অগ্রসর হইল। নাও চলো শিগগির, বাড়ি গিয়ে 1,00,000 কাজ আছে আমার। ব্যস্ত হইয়া আমিও কিছু বহিবার জন্য কাড়াকাড়ি করিতে থাকি, কিন্তু শোনে কে? খবরদার, তুমি কিছু বইবে না, তুমি আমার অতিথি, নারায়ণ। সে ভদ্রলোক হাসিয়া বলেন, ছেড়ে দিন মশাই, পারবেন না ওর সঙ্গে। ভয়ানক জেদি, যা ধরবে তা ছাড়বে না বলিয়া সহাস্য বদনে 2 হাতে এবং ঘাড়ের উপর বোঝা চাপাইয়া চলিতে শুরু করেন। অগত্যা বাধ্য হইয়া কুলির কথা তুলি। কিন্তু কুলি, তারাও কি তোমার নারায়ণ? বোঝা বহাতে রাজি নাও? তা কেন? বাহ, আমরা স্বাবলম্বী। এখন থেকে না শিখলে ছেলেমেয়েরা বাবু হয়ে যাবে যে। আপনি আচরি ধর্ম শিখাও আপরে। অবলীলাক্রমে চলিতে থাকে। সঞ্চারিণী পল্লবিনী নয়, গঠনভঙ্গি যেন নিজেকে বেশ কিছু ঘোষণা করিতে চায়। মেদবহুল নয়, ঠিক ততটুকুই ভরাট, যতটুকু না হইলে একটা ঘরের গৃহিণী বলিয়া মানায় না, যার ঊর্ধ্বে উঠিলে মুটিয়ে গেছে বলা যায়। এতটা নজরে পড়িল তুলনামূলক সমালোচনার ফলে। সেই কৃষাঙ্গী কিশোরীকে এর ভিতর কতটুকু খুঁজিয়া পাওয়া যায় তাহার হিসাব কষিতে। ভাবিয়াছিলাম প্ল্যাটফর্মের বাহিরে আসিয়া গাড়ি ধরা হইবে, কিন্তু গাড়ির প্রয়োজন ছিল না। স্টেশনের গায়েই বাড়ি। মিনিট 3-4 হাঁটিতেই বাড়ি পৌঁছানো গেল। ছোটখাটো সুদৃশ্য বাড়িখানি, বোধহয় রেলের কোয়ার্টার্স।
রেলের চাকরি হওয়াই সম্ভব ভদ্রলোকের। তোমার চাকরকে নিয়ে তুমি এখন সংসারের কাজে লেগে যাও। আমি আমার পুরনো বন্ধুর সঙ্গে দুটো সুখ দুঃখের গল্প করি বলিয়া স্বচ্ছন্দে একটা বেতের চেয়ার দখল করিয়া বসিয়া পড়ে অনুপমা এবং আমার দিকে একখানা আগাইয়া দেয়। আর তোমার ছেলে মেয়েদের কে সামলাবে শুনি? সামলানো কিসের, নিজেরাই তো ওরা স্নান করবে, তুমি শুধু জামা জুতো বদলে দেবে আর আমাদের সকলের চায়ের জোগাড় করো, তবে আমরা স্নান করতে উঠব। কি বলো অনিলদা? হা ঈশ্বর, কপালে এত দুর্ভোগ লিখেছিলে বলিয়া মিস্টার এন রায় হাসি চাপিয়া ছেলে মেয়ে দুইটিকে টানিয়া লইয়া প্রস্থান করেন। সুটকেসে লেখা ছিল বলিয়াই নামটা জানা গেল। সত্যি সত্যি তোমার এখানে নেমে পড়লাম দেখে বাস্তবিকই আমি অবাক হয়ে যাচ্ছি অনু। অথচ আজকের মধ্যেই রাজামান্দ্রি পৌঁছানো সাংঘাতিক দরকার ছিল আমার। কেন, অফিসের কাজ নিয়ে এসেছ বুঝি? কিন্তু কাল তো রবিবার। না, অফিসের কাজ নয়, একজন বন্ধুর বিশেষ অনুরোধে। কেন যে বিথিকার নামটা মুখের আগায় আসিয়াও বাঁধিয়া গেল এ এক রহস্য। তোমার বিশেষ আর সাংঘাতিকের জ্বালায় অস্থির। বন্ধুর বিয়ে নাকি? হঠাৎ বলিলাম, বন্ধুর নয়, বন্ধুর বোনের। আজই বিয়ে, না গেলে দুঃখিত হবে। হোক গে, না এলে আমি আরও দুঃখিত হতাম। চিরদিন ধরে আর একবার দেখবার স্বাদ মনে পোষা আছে। ভগবান যদি মিলিয়ে দিলেন। অতঃপর কত অর্থহীন অবান্তর কথা। 12 বছরের ইতিহাস ও পুঙ্খানুপুঙ্খ শুনিতে চায়। অনেক কিছুই বলি, কিন্তু বিথিকার কথা আগাগোড়াই কৌশলে এড়াইয়া যাই। প্রথম মুখেই বলি নাই বলিয়াই বোধহয় শেষকালে ইচ্ছা থাকিলেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। অনেক কথার শেষে এক সময় বলে, আশ্চর্য, বিয়ে করলে না কি বলে? এ কি শুধুই ফ্যাশন, না হতাশ প্রেমের জের? কিন্তু অতটা কি সত্যি? প্রগলভ পরিহাসের ভঙ্গিতে বলিল বটে, তবু নজর এড়াইল না ওর প্রত্যাশায় উজ্জ্বল চোখের দৃষ্টি, যেন উত্তরটা পরিহাসের সপক্ষে হইলেই ভালো হয়। কেমন যে দুষ্টু বুদ্ধি চাপিল। বলিলাম, কার যে কতটা সে হিসেব অপরে কষবে কি করে? হঠাৎ মুখরা অনুপমা একটু স্তব্ধ হইয়া গেল। তারপরই হাসিয়া কহিল, বেশ, যা হোক মানুষ আমি, তোমায় শুকিয়ে মারবার জন্যে মাঝপথে ডাকাতি করে আনলাম, দেখি বাড়ির কর্তাটি কি করলেন। উঠিয়া গেল। বুঝিলাম মাঝপথে ডাকাতি করিয়া আনার লজ্জাটা ঢাকিতেই এত বেশি বাচাল হইয়া উঠিয়াছে অনুপমা, কিংবা এমনি বাচালি হইয়াছে আজকাল। বলিয়াছি তো, মেয়েদের অসাধ্য কিছুই নাই, কিন্তু আমিই বা করিলাম কি? শনিবার সন্ধ্যার মধ্যে বিথিকার কাছে হাজির হইবার কোনো উপায়ই রাখিলাম না। আহারের তাগিদে স্নান করিতে উঠিলাম। আসিয়া দেখি এক কাণ্ড। অনুপমা বোধ করি আমার কাপড় চোপড় বাহির করিতে সুটকেসটা খুলিয়াছিল। দেখি এক হাতে আমার একটা ধোপদস্ত ধুতি পাঞ্জাবি, আর এক হাতে সেই জর্জেট শাড়িখানা ঝুলাইয়া দাঁড়াইয়া আছে। খুব ঠকানটা ঠকালে অনিলদা। কারণ বুঝিয়াও ন্যাকা সাজিলাম। কেন বলো তো? হঠাৎ ঠকালাম কিসে? বলা হলো বিয়ে করলাম কখন? সুটকেসে কার শাড়ি বয়ে বেড়াচ্ছ শুনি? আহা, আমি যেন ওর বউয়ের নাম শুনলে হিংসে মরে যেতাম। নিজের জালে ক্রমশই নিজেই জড়াইয়া পড়িতেছি। বলি, কি মুশকিল, নিজের বউ ছাড়া জগতে আর কারুর একখানা শাড়ি বইবারও আইন নেই নাকি? তবে আবার কার? সন্দিগ্ধ প্রশ্ন।
ধরো যদি তোমারই হয়। আহা, জ্যোতিষী ঠাকুর হাত গুনে আমার জন্যে শাড়ি কিনে আনছিলেন। কেন, এমন কি হতে পারে না? অজ্ঞাতসারে কে যেন মনের মধ্যে বলে দিলে, তোর জীবনের একটা পরম লগ্ন আসছে। হয়েছে, কবিত্ব করে কথা বলার অভ্যাসটি ঠিক আছে। বিয়ে করনি কি না? তা নইলে কবে সেরে যেত। কেন, বউ এসে কি আগেই কাব্যলতার মূল শুদ্ধ উৎপাটন করে ছাড়ে? তা আবার বলতে, ঘর সংসার আর কবিত্ব একসঙ্গে চলে না। কিন্তু এ কাপড় তুমি কোথায় পেলে বলো তো? আমরা তো সারা কলকাতার বাজার চষে ফেলে এরকম একখানা জর্জেট খুঁজে পেলাম না। দু চারখানা অখাদ্য রঙের আছে কোনো কোনো দোকানে। এরকম কালো বর্ডারের সাদা জর্জেট একখানার শখ আমার অনেক দিনের। তা পোড়া যুদ্ধের জ্বালায় তো শাড়ির বাজারে আগুন লেগেছে। ঠিক যেরকমটি খুঁজবে সেরকমটি নেই। কোন দোকানে পেলে বলো তো অনিলদা? হাসিয়া কহিলাম, কত আছে। তোমার বর তোমায় যদি বাজে কথা বলে থাকে। হুম, আমিও তো কলকাতায় গেলেই দোকানে বাজারে হানা দিই। এ তোমার বন্ধুর বোনের জন্যে নিয়ে যাচ্ছ বোধ হয়। চমৎকার শাড়িটা কিন্তু। বাবা, বন্ধুর বোনটি নেহাত হাতছাড়া হয়ে যাচ্ছে তাই, নয়তো সন্দেহ করে বসতাম। খুব বিশিষ্ট বন্ধু নিশ্চয়। এই সময় ছোকরা একটা চাকর সঙ্গে এন রায়ের আবির্ভাব। চাকরটার হাতে বড় ট্রের উপর আহার্যের নানাবিধ উপকরণ। স্বামীকে দেখিয়াই অনুপমা পত্নীত্বের পেটেন্ট সুরে অনুযোগ করিয়া ওঠে, এই দেখো, তোমরা কিছুই পাও না। এই তো অনিলদা বললে কত আছে, বন্ধুর বোনের বিয়ের উপহার নিয়ে যাচ্ছে। তুমি বললে সারা কলকাতায় তোমার ফরমাসি জিনিস মিলল না। মিস্টার এন রায় শাড়িখানা নাড়িয়া চাড়িয়া কহিলেন, তাই তো, ফাইন জিনিসটা। প্রাক যুদ্ধকালের কেনা নয় তো মশাই? না, এমনি পেয়ে গেলাম একটা। কিন্তু বন্ধুর বোনকে তো আরও কিছু দেওয়া চলতে পারে অনু। এ শাড়িটা তুমিই নাও না। ও মা, সে কি? ভালো বললাম বলে বুঝি? যা। লজ্জায় আরক্তিম অনুপমা শাড়িখানা আমার গায়ের উপর ফেলিয়া দেয়। কেন যে অমন অদ্ভুত প্রস্তাব করিয়া বসিলাম, কোন দুষ্ট সরস্বতী যে আমার স্কন্ধে ভর করিয়াছিল কে জানে। কিন্তু একবার অমন প্রস্তাবের পর আর পিছানো চলে না। এন রায়কে উদ্দেশ করিয়া বলি, আপনার আপত্তি আছে যদি অনুকে এই সামান্য শাড়িখানা প্রেজেন্ট করতে চাই? আমার আপত্তি? কিছু না, কিছু না। বরং ভবিষ্যতে সাদা জর্জেট সংগ্রহের দায় থেকে রেহাই পাব। আহা, কি কথার শ্রী! নাও এসো, খাওয়া দাওয়া হোক। অনুপমা অস্বস্তিকর আলোচনাটায় পূর্ণচ্ছেদ টানিতে চায়, কিন্তু আমারও ঝোঁক চাপিয়া গিয়াছে। তাছাড়া কতকটা চক্ষু লজ্জাও। শাড়িটা তুমি না নিলে ভারী কিন্তু দুঃখিত হব অনু। ধরো এরকম আকস্মিক দেখা না হয়ে যদি তোমার বাড়ি আসছি জেনে আনতাম, কিছু উপহার আনলে নিতে না? সে আলাদা কথা, এ একজনের জন্য নিয়ে যাচ্ছ না। ছি! অনুপমা রীতিমতো লজ্জিত হইয়া পড়ে। কিন্তু অদ্ভুত মানুষ এই এন রায়। স্বচ্ছন্দে হাসিতে হাসিতে বলিয়া বসে, হার বেশি চক্ষু লজ্জায় কাজ কি অনু? নিয়েই নাও শাড়িখানা। পুরনো প্রেমের স্মৃতিরক্ষণ বা সেতু বন্ধন যে হিসেবেই হোক। আহ, যা মুখে আসে বললেই হলো, বলিয়া অনুপমা খাবার সাজাইতে বসে। কিন্তু শেষ পর্যন্ত শাড়িখানা লইবার সম্মতি আদায় করিয়া ছাড়ি। এন রায়ের স্বভাব মাধুর্যে তাহার সামনে যথেষ্ট বেপরোয়া হইলেও একসময় তাহার আড়ালেই বলি,
শাড়িখানা তুমি নাও অনু, লক্ষ্মীটি। যদি কোনো দিন পড়ো আমাকে একবার মনে পড়বে। মনে পড়বার জন্যে স্মৃতিচিহ্নর দরকার হয় না বলিয়া ঈষৎ গম্ভীরভাবে একবার চলিয়া যায়, কিন্তু মিনিট দুই পরেই আসিয়া বলে, আচ্ছা নিলাম অনিলদা, নইলে তুমি হয়তো ভাববে অনুপমার ভারী দেমাক হয়েছে। হাস্যে পরিহাসে গল্পে আলাপে সারাদিনটা কোথা দিয়া কাটিয়া গেল কে জানে। স্বামী স্ত্রী উভয়ে যত্ন করিল বিস্তর। আমিও ছেলে মেয়ে দুটিকে লইয়া বিকালের দিকে বাজারে বেড়াইতে গিয়া খেলনাপাতি কিনিয়া দিলাম বিস্তর। দেনা পাওনা লইয়াই তো জগৎ। রাত্রে অনুপমার সযত্ন রচিত শয্যায় শুইয়া প্রথমেই মনে পড়িল আজকের বিবাহ বার্ষিকীটা বৃথা গেল। বিথিকা বলিয়াছিল, জলপথে স্থলপথে আকাশপথে যেমন করিয়াই হোক আজকের তিথিতে তাহার কাছে পৌঁছানো চাই। কিন্তু তেমন তীব্র অনুশোচনা বোধ করিতেছি কই। আজকের এই অচিন্তপূর্ব অবস্থাটা সমস্ত বোধশক্তিকে কেমন যেন আচ্ছন্ন করিয়া দিয়াছে। বিথিকার প্রাপ্য তো কেহ কাড়িয়া লইবে না। জীবনের একটিমাত্র দিন না হয় আমার বাল্য প্রণয়িনীর জন্যই উৎসর্গ করিলাম। এই পর্যন্ত লিখিয়া ইতি করিতে পারিলেই হয়তো ভালো ছিল। আমার সম্ভ্রম এবং কাহিনীর কবিত্ব উভয় কুলি বজায় থাকিত, কিন্তু পৃথিবীটা মাটির। পরদিন যা ঘা খাইলাম সেটাও অপ্রত্যাশিত। বলা বাহুল্য, এ যাত্রায় বিথিকার কাছে যাইতে সাহস খুঁজিয়া পাই নাই। কলিকাতার ফিরতি ট্রেনে চড়িয়া বসিয়াছি। ভিতরে ভিতরে একটা সূক্ষ্ম অপরাধের ভারে মনটা পীড়িত হইয়াছে, যেন কালকের ঘটনাটা না ঘটিলেই ভালো ছিল। কোনো প্রকারে যদি দিনটাকে ফিরাইয়া আনিতে পারিতাম। জীবনে আর কখনো অনুপমার সঙ্গে দেখা না হইলেই বা ক্ষতি ছিল কি? নিজের হাতে নিজের গালে চুনকালি না লেপিলেই বা ক্ষতি কি ছিল? 12 বৎসর ধরিয়া অনুপমা যাহাকে বাঁচাইয়া রাখিয়াছিল, একদিনের খেয়ালে তাহার মৃত্যু ঘটাইয়া আসিয়াছি। ট্রেনের একঘেয়েমিতে বিরক্ত চিত্তে পূর্বদিনের অপঠিত উপন্যাসখানার জন্য সুটকেস খুলিতেই চোখে পড়িল বিথিকার সেই চিঠি। সহজে চোখে পড়িবার জন্যই বোধ করি উপরেই রাখিয়াছে অনুপমা। তাহারই পাশে অনুপমার লিখিত এক টুকরো চিঠি। জর্জেট শাড়িখানার ভাঁজের মধ্যে চিঠিটা ছিল অনিলদা, লোভ সামলাতে পারিনি, পড়ে ফেলেছি, মাপ করো। আর মাপ করো আজকের দিনে তোমাকে আটকে রাখার অপরাধ। তোমার বিয়েতে যদি নেমন্তন্ন করতে নিশ্চয়ই বউকে একটা উপহার দেবার রাইট আমার থাকত। সেই ত্রুটির পূরণস্বরূপ বিথিকাকে একখানা জর্জেট শাড়ি কিনে দিও আমার হয়ে। রাগ করো না যেন, দুষ্টু অনুপমা। চিঠির সঙ্গে পিনে আটা একখানি 100 টাকার নোট। সাদা কথায় অনুপমা আমার গালে ঠাস করিয়া একটি চর বসাইয়া দিয়াছে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।